এবার আমরা আবার এই কেসটাকে কন্টিনিউ করছি। তাহলে এখানে গ্রস অ্যামাউন্ট বিফোর মেকিং টিডিএস, এই অ্যামাউন্টটা দাঁড়ালো, অর্থাৎ টিডিএস করার আগে অ্যামাউন্টটা দাঁড়াচ্ছে 250। এইবার প্রথম হচ্ছে এক্ষেত্রে তো রিভার্স চার্জ মেকানিজম অ্যাপ্লিকেবল হবে। আমি তো এক্ষেত্রে বললাম যে এক্ষেত্রে যে পেয়ার, যে অ্যাকচুয়ালি রিসিপিয়েন্ট অফ সার্ভিস এবং যে পেয়ার যে পেমেন্ট করছে তাকে এখানে টিডিএস তাকে এখানে জিএসটি দিতে হবে অ্যাজ পার রিভার্স চার্জ মেকানিজম, যেটা এন্ট্রি 17 of section 9 subsection 3 of CGST Act 2017 এ বলা হয়েছে যে সার্ভিস ইজ procured from the abroad and here the recipient of the service says his location is located in taxable territory and he is not a non-taxable online recipient. So here the recipient is liable to pay GST under reverse charge mechanism by virtue of entry 17 of section 9 subsection 3 of CGST Act 2017। তাহলে এখানে কে দেবে জিএসটি, কে দেওয়ার জিএসটি দেওয়ার জন্য লাইবল? রিসিপিয়েন্ট কে? মেথড সেক্স লিমিটেড। তাহলে মেথড সেক্স লিমিটেড ইজ লাইবল টু পে জিএসটি। এখানে জিএসটি বলতে তো এখানে আইজিএসটি হবে, যেহেতু ইম্পোর্ট অফ সার্ভিস। কারণ জিএসটি রেট কত? আমরা জিএসটি রেটটাকে এখানে যদি 18% অ্যাজিউম করি, ইফ দ্য রেট অফ জিএসটি অ্যাজিউম টু বি টেকেন অ্যাজ 18%, then what will happen? What will be the amount of IGST? এখন yeah, it is the gross amount. That means it includes IGST also. Now, if the net amount, if the net consideration is to be taken as 100 and the rate of IGST is 80, now the gross amount comes to 180. So this figure is to be taken as 180. Then amount of IGST will be 18 divided by 118 of this amount. আমি বলি আরেকবার রিপিট করি, এইটা হচ্ছে যে আমার গ্রস অ্যামাউন্ট, এটা গ্রস অ্যামাউন্ট বিফোর মেকিং টিডিএস। এখন এখানে যেহেতু আমি পেয়ার, আমি রিসিপিয়েন্ট অফ সার্ভিস, আমি কনসিডারেশন পে করছি এবং পে করার সময় আমাকেই আইজিএসটি দিতে হবে। তাহলে আমি তো যে গ্রস অ্যামাউন্ট, মানে নেট অ্যামাউন্টটাকে যদি আমি 100 ধরি, 18% যদি টিডিএস হয়, তাহলে গ্রস অ্যামাউন্ট হবে 180। তাহলে এই অ্যামাউন্টটাকে আমি 180 ধরব, তাহলে এর উপর জিএসটি। তাহলে এবার করি এখান থেকে less IGST equal to, this is the gross amount, IGST will be 250 lakh into 18 divided by 180. This is the amount of IGST that is to be borne by Messrs. X Limited as recipient on the ground of reverse charge mechanism, and the amount of IGST comes to rupees 38 lakh, rupees 38 lakh 13,559, 38 lakh 13,559. So this is the amount of IGST that is to be liable. That this amount of IGST is to be paid by Messrs. X Limited for the amount of services that is to be imported by it from A Limited of US. এটা হচ্ছে IGST অ্যামাউন্ট, যেটা মেসার্স এক্স লিমিটেডকে পে করতে হবে রিভার্স চার্জ মেকানিজমের বেসিসে, কারণ এখানে সে সার্ভিস ইম্পোর্ট করছে ফ্রম অ্যাব্রড। এখন প্রসঙ্গ হচ্ছে এই আইজিএসটির এগেইনস্টে কিন্তু সে কোনো ইনপুট ট্যাক্স ক্রেডিট এনজয় করতে পারবে না। তাহলে এই আইজিএসটিটা পুরোটাই তাকে কিন্তু গভর্নমেন্টকে পে করতে হবে উইদাউট অ্যাডজাস্টিং এনি ইনপুট ট্যাক্স ক্রেডিট। তাহলে আমি এখানে লিখে total amount is to be paid. Total amount is to be paid without making adjustment for items. আমরা জানি যে যখন রিভার্স চার্জ মেকানিজম জিএসটি পে করতে হয়, তখন সেটা টোটালটাই আগে গভর্নমেন্টকে পে করে দিতে হবে। তার এগেইনস্টে ইনপুট ট্যাক্স ক্রেডিটের বেনিফিট কিন্তু, যদিও ইনপুট ট্যাক্স ক্রেডিট
নেওয়ার থাকে, ওর যদি অ্যাকাউন্টে ইনপুট ট্যাক্স ক্রেডিট থাকেও, এখানে মেসার্স এক্স লিমিটেডের নিশ্চয়ই তার অ্যাকাউন্টে ইনপুট ট্যাক্স ক্রেডিট আছে, সে যখন আগে অন্য যার কারোর সাথে সার্ভিস প্রকিওর করেছে তখন তার উপর যে সে জিএসটি পে করেছে, তার যদি সেটা ডোমেস্টিক ট্যারিফ এরিয়া থেকে প্রকিওর করা থাকে তাহলে তার উপর তো সে ইনপুট ট্যাক্স ক্রেডিট পাবে। কিন্তু যখন সে রিভার্স চার্জ মেকানিজমে জিএসটি পে করছে তখন ওই জিএসটির অ্যামাউন্টের এগেইনস্টে সে কিন্তু অন্য কোনো ইনপুট ট্যাক্স ক্রেডিট অ্যাভেল করতে পারবে না। এখানে এই অ্যামাউন্টটা তাকে আগে টোটালটাই গভর্নমেন্টের কাছে গভর্নমেন্টের অ্যাকাউন্টে জমা করে দিতে হবে এবং এর এগেইনস্টে কোনো ইনপুট ট্যাক্স ক্রেডিটের অ্যাডজাস্টমেন্ট সে করতে পারবে। এইবার হচ্ছে প্রসঙ্গ হচ্ছে এখানে মেসার্স এক্স লিমিটেড সে তো এটা তো বিজনেস পারপাসেই সার্ভিসটা প্রকিওর করলো, ফ্রম দ্য অ্যাপ্রক্সে বিজনেস পারপাসে প্রকিওর করেছে, তো নিজে এখানে সার্ভিসটা এনজয় করছে না, সে প্রকিওর করেছে ফর দ্য পারপাস অফ বিজনেস। এবার সে কি করেছে, ওই সার্ভিসটা কি করলো, প্রোভাইড করলো। সাপোজ মাল্টিপল ক্লায়েন্টও হতে পারে, এখানে আমি এখানে ধরেছি একজনই ক্লায়েন্ট মিস্টার জে, এ হচ্ছে ক্লায়েন্ট, একে ওই সার্ভিসটা প্রোভাইড করছে এবং যে অ্যামাউন্টে প্রোভাইড করেছে আমি এখন আমি লিখিনি আর কি, কিন্তু যখন সে প্রোভাইড করলো এটা তো নর্মাল, এটা একদম নর্মাল মেকানিজম হচ্ছে, কারণ এখানে যে প্রোভাইডার অফ সার্ভিস সেও ট্যাক্সেবল টেরিটরিতে বিলং করছে, রিসিপিয়েন্ট অফ সার্ভিস সেও ট্যাক্সেবল টেরিটরিতে বিলং করছে, তাহলে দুজনেই ট্যাক্সেবল টেরিটরিতে বিলং করছে। ফলে এখানে তো মানে আরসিএম এর কোনো ব্যাপার নেই, এখানে নর্মাল রিজিম যেমন হয়, অর্থাৎ এ প্রোভাইডার, এখানে মেসার্স এক্স লিমিটেড হচ্ছে প্রোভাইডার, সে বিল যখন করবে সেই বিলের ওপর জিএসটি কম্পোনেন্ট ইনক্লুড করবে এবং এই জিএসটির অ্যামাউন্টটা হচ্ছে আইজিএসটি, এটা যে ইনকর্পোরেট করবে সেটা হচ্ছে আইজিএসটি, এবং আইজিএসটির অ্যামাউন্টটা সাপোজ আমি ধরে নিচ্ছি এখানে 40 লাখ, অর্থাৎ যে অ্যামাউন্টের বিল সে করেছে তার উপর আইজিএসটি চাপিয়েছে এবং সেই আইজিএসটির অ্যামাউন্টটা এসেছে 40 লাখ। এইবার কি হবে, এই যে আইজিএসটির অ্যামাউন্টটা ভালোভাবে খেয়াল করতে হবে, এই যে আইজিএসটির অ্যামাউন্টটা এটা হচ্ছে তার আউটপুট ট্যাক্স, এইটা হচ্ছে তার আউটপুট ট্যাক্স, আউটপুট ট্যাক্সের অ্যামাউন্ট হচ্ছে কত এলো না 40 লাখ, এইটা হচ্ছে তার আউটপুট ট্যাক্স। যখন সে ওই সার্ভিসটাই আবার ক্লায়েন্টকে প্রোভাইড করলো, প্রোভাইড করার সময় সে অ্যাজ এ প্রোভাইডার অফ সার্ভিস সে যখন ইনভয়েস ইস্যু করছে সেই ইনভয়েসের মধ্যে আইজিএসটি ইনকর্পোরেট করছে এবং সেই আইজিএসটির অ্যামাউন্টটা হচ্ছে 40 লাখ টাকা, 40 লাখ, এবং এই আইজিএসটির এগেইনস্টে কিন্তু ওই আরসিএম বেসিসে যখন সার্ভিস সে প্রকিওর করেছিল তখন যে সে তোমার জিএসটিটা পে করেছিল তার ক্রেডিটটা কিন্তু এখন অ্যাভেল করতে হবে। প্রথমে এই অ্যামাউন্টটা পুরোটা পে করে দিতে হবে, তখন এর এগেইনস্টে কোনো ইনপুট ট্যাক্স ক্রেডিট অ্যাডজাস্ট করা যাবে না। তো এই সার্ভিস তখন আমি ফার্দার প্রোভাইড করব, করে তখন আমি তার এগেইনস্টে আউটপুট ট্যাক্স কালেক্ট করব, মানে জিএসটি আমি কালেক্ট করব ফ্রম দ্য ক্লায়েন্ট। এবার সেই জিএসটি যখন নেট বেসিসে পেমেন্ট করতে যাব তখন কিন্তু আমি এর ক্রেডিটটা এর এগেইনস্টে এনজয় করতে পারবো। তাহলে সেই ক্রেডিটটা যদি আমি এনজয় করি তাহলে কি লিখবো, লেস ইনপুট ট্যাক্স ক্রেডিট, লেস আইটিসি ইনপুট ট্যাক্স ক্রেডিট। এই ইনপুট ট্যাক্স ক্রেডিটটা হচ্ছে সেই যেটা আমি আগে বলছিলাম যে যেটা আমি input tax credit, that means that amount of IGST that has been paid by Mesars X Limited on reverse charge mechanism, তাহলে তার ক্রেডিট এখানে আমরা এনজয় করব। তাহলে এই এনজয় ক্রেডিট এলো রুপিস 38 লাখ 13,559, করার পরে নেট জিএসটি লায়াবিলিটি এখানে আমি ডিটেক্ট করব এবং সেই অ্যামাউন্টটা জেনারেট করছে রুপিস, this is the amount of net GST এবং এই অ্যামাউন্টটা জেনারেট করবে 40 লাখ মাইনাস 38 লাখ 13,559, তাহলে 40 লাখ মাইনাস 38 লাখ 13,559, তাহলে এখানে এটা নেট অ্যামাউন্ট জেনারেট করছে 1,86,441. This is the amount of net GST liability. কখন এটা এই নেট জিএসটি লায়াবিলিটি কখন জেনারেট করছে, ওই যে বললাম যখন আমি ফার্দার ওই সার্ভিসটা এখানে মেসার্স এক্স লিমিটেড সে হচ্ছে বাইরে থেকে সার্ভিসটা প্রকিওর করে সেই সার্ভিসটা আবার ক্লায়েন্টকে প্রোভাইড করবে। এবার যখন প্রোভাইড করলো তখন তো নর্মাল রিজিম হয়ে যাচ্ছে, তখন তো আর রিভার্স চার্জ মেকানিজমের ব্যাপার নেই, কারণ এখানে প্রোভাইডার অফ সার্ভিস রিসিপিয়েন্ট অফ সার্ভিস দুজনেই ট্যাক্সেবল টেরিটরিতে বিলং করছে। এটা নর্মাল সার্ভিস, এটা তো রিভার্স চার্জ মেকানিজমের মধ্যে যে এন্ট্রিগুলো করেছি তার মধ্যে তো এটা উল্লেখ নেই, এটা নর্মাল সার্ভিস, এটা নর্মাল প্রোভাইডার রিসিপিয়েন্ট ট্যাক্সেবল টেরিটরিতে বিলং করছে। ফলে এখানে প্রোভাইডার ইনভয়েস ইস্যু করবে, করার সময় কি করবে না যে ইনভয়েসের যে অ্যামাউন্ট তার মধ্যে
যে অ্যামাউন্টে চার্জ করবে কনসিডারেশন, তার উপর আইজিএসটি ইম্পোজ করবে, সেই আইজিএসটির অ্যামাউন্ট এখানে এসেছে 40 লাখ। এবং এই আইজিএসটির এগেইনস্টে সে কি করবে, সে যখন ওই সার্ভিস অ্যাব্রড থেকে প্রকিওর করেছিল এবং তার উপর যে রিভার্স চার্জ মেকানিজমে যে আইজিএসটি পে করেছিল, যার অ্যামাউন্ট হচ্ছে 38,13,559, তার ক্রেডিটটা কিন্তু এনজয় করবে। করার পরে নেট জিএসটি লাইবিলিটি আসছে 1,86,441। ভীষণ ইম্পর্টেন্ট একটা ইলাস্ট্রেশন, যার মধ্যে আমি আবার বলছি, বারবার বলছি, এর মধ্যে কিন্তু যে নন রেসিডেন্টের পেমেন্ট হচ্ছে তার রেসপেক্টে টিডিএস এর সেকশন 195 অ্যাজ পার ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 এর অ্যাপ্লিকেবিলিটি রয়েছে, এটা রয়েছে। আর যেহেতু এটা সার্ভিস প্রকিওর করা হচ্ছে ফ্রম অ্যাব্রড এবং যে প্রকিওর করছে সে হচ্ছে যেহেতু নন ট্যাক্সেবল অনলাইন রিসিপিয়েন্ট, ফলে এক্ষেত্রে ওই RCM অ্যাপ্লিকেবল হচ্ছে অ্যাজ পার এন্ট্রি 17 অফ সেকশন 9 সাবসেকশন 3 অফ সিজিএসটি অ্যাক্ট 2017 হলো। তাহলে এখানে টিডিএস রয়েছে, টিডিএস এবং RCM এর সিনারিও রয়েছে। তাহলে RCM এর সিনারিও থাকলে কিভাবে টিডিএস অ্যাপ্লিকেবল হচ্ছে, অর্থাৎ এখানেও কিন্তু জিএসটি আর টিডিএস এর রিলেশন, কিন্তু উইথ RCM। আর আগে যেটা করেছি আমরা ওটাও টিডিএস জিএসটি রিলেশন উইদাউট RCM, এটা উইথ RCM টিডিএস আর জিএসটি একটা রিলেশনশিপ রয়েছে। এবং সেক্ষেত্রে কীভাবে জিএসটি লাইবিলিটি অ্যারেঞ্জ করবো আমরা সেটাকে ক্যালকুলেশন করলাম, এবং তারপরে সেটা যখন আবার ইন্ডিয়াতে আবার ইম্পোর্ট করার পর সেটা যখন ইন্ডিয়াতে ক্লায়েন্টদের প্রোভাইড করা হচ্ছে তখনই বা কীভাবে সেটার অ্যাডজাস্টমেন্ট হবে। আর একটা জিনিস এখানে মনে রাখতে হবে, যখন আমরা জানি এর আগেও করেছি যে RCM এর বেসিসে যখন ট্যাক্স পেমেন্ট করা হয়, জিএসটি পেমেন্ট করে কেউ পেমেন্ট করে, মানে রিসিপিয়েন্ট যখন পেমেন্ট করে তখন সেই জিএসটির এগেনস্টে সেই ইনপুট ট্যাক্স দিতে পারে না। কিন্তু ওই সার্ভিসটাই আবার সে যখন প্রোভাইড করে সে যখন তার এগেনস্টে জিএসটি কালেক্ট করছে, তখন সেই জিএসটির এগেনস্টে কিন্তু এই ক্রেডিটটাকে সে এনজয় নিতে পারবে, অ্যাভেল করতে পারবে, এটা এখানে হয়েছে। ফলে খুব একটা ইম্পর্টেন্ট ইলাস্ট্রেশন, যা তোরা ফলো করবে এবং করার চেষ্টা